সাম্রাজ্যের পতন তো হঠাৎ করে হয় না। এটা অনেকটা হাজারটা ছোট ছোট আঘাতের মতো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়া। অটোম্যান সাম্রাজ্যের শেষ সময়ের গল্পটা পড়লে ঠিক এটাই মনে হয়। একদম। এটা শুধু যুদ্ধ বা রাজনীতির গল্প না, এর ভেতরে অনেক মানুষের আবেগ, আশা, সংস্কারের চেষ্টা, আবার গভীর দুঃখ, হতাশা এইসব জড়িয়ে আছে। হ্যাঁ, ঠিক। আজকের আলোচনায় আমরা দ্য ফল অফ দ্য ক্রিসেন্ট বইয়ের কিছু অংশ ধরে অটোম্যান সাম্রাজ্যের এই যে দীর্ঘ পতন এর কারণগুলো একটু বোঝার চেষ্টা করব। অবশ্যই। ভাবুন তো একবার, যে সাম্রাজ্য একসময় ষোড়শ শতকে বুদাপেস্ট থেকে বাগদাদ, কায়রো থেকে ক্রিমিয়া পর্যন্ত ছড়ানো ছিল। বিশাল ব্যাপার। হ্যাঁ, সেই বিশাল কাঠামোর ভেতরে ক্ষয়টা ধরল কিভাবে, এটাই তো প্রশ্ন। প্রায়ই তো শোনা যায় ১৯ শতকে অটোম্যানদের বলা হতো ইউরোপের রুগ্ন ব্যক্তি বা সিক ম্যান অফ ইউরোপ। এই নামটা কেন হলো? এটা কি শুধু মিলিটারির দিক থেকে দুর্বল ছিল, নাকি আরও গভীর কিছু? হুম, না না, শুধু মিলিটারি দুর্বলতা না, সমস্যাটা ছিল আরও ভেতরে। একদিকে ধরুন প্রশাসন বেশ দুর্নীতিগ্রস্ত, অদক্ষ, অন্যদিকে সুলতানদের অনেকে তখন প্রাসাদের ভেতরের রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত থাকতেন। বাইরের দুনিয়ায় যে এত পরিবর্তন আসছে সেটা খেয়াল করেননি? হয়তো সেভাবে পারেননি। ইউরোপে তখন শিল্প বিপ্লব, আধুনিকতার ঢেউ, আর অটোমানরা একটু পিছিয়ে পড়ছিল। এরপর তো আছেই যুদ্ধে হার, মিশর হাতছাড়া হয়ে যাওয়া, বিদেশি ঋণ, অর্থনীতি প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। আর এই সুযোগে ইউরোপীয় শক্তিগুলো ঠিক, তারা সুযোগ বুঝে সাম্রাজ্যের ভেতরের ব্যাপারে নাক গলাতে শুরু করল। কিন্তু তারা তো চেষ্টা করেছিল পরিস্থিতি বদলাতে, তাই না? ওই যে তানজিমাত সংস্কারের কথা শোনা যায় ১৮৩৯ থেকে ১৮৭৬। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা অবশ্যই ছিল। তানজিমাত যুগে আইনের সংস্কার, প্রশাসনের আধুনিকীকরণ, অমুসলিমদের সমান অধিকার দেওয়া, আধুনিক আর্মি গড়া, অনেক কিছুই করার চেষ্টা হয়েছিল। কিন্তু যথেষ্ট হলো না কেন? বাধাটা কোথায় ছিল? আসলে দুটো বড় সমস্যা ছিল। এক, এই উদ্যোগগুলো নেওয়া হয়েছিল একটু দেরিতে, ক্ষয়টা ততদিনে বেশ গভীরে চলে গেছে। আর দুই, সাম্রাজ্যের ভেতরেই একটা রক্ষণশীল অংশ ছিল, যারা পরিবর্তন চায়নি। একদম ক্ষমতাশালী স্থানীয় অভিজাত কিছু ধর্মীয় নেতা, তারা এসব সংস্কারের ঘোর বিরোধী ছিলেন। ফলে ঠিকমতো কিছুই এগোয়নি। একদিকে সাম্রাজ্যকে এক রাখার চেষ্টা, অন্যদিকে ভেতরের শক্তিগুলোই তার বিরোধিতা করছে। একটা অদ্ভুত পরিস্থিতি। আর এই ভেতরের ভাঙনটা কি জাতীয়তাবাদের উত্থানে আরও বেড়ে গিয়েছিল? বিভিন্ন জাতিগোষ্ঠী যখন নিজেদের আলাদা ভাবতে শুরু করল? নিঃসন্দেহে ইউরোপ থেকে আসা জাতীয়তাবাদের ধারণাটা অটোম্যান সাম্রাজ্যের ওই যে বহুজাতিভিত্তিক সমাজ, তার মূলে আঘাত হানে। আরব, গ্রিক, স্লাভ, আর্মেনীয়, এমনকি ইহুদিদের মধ্যেও নিজেদের আলাদা রাষ্ট্রের বা অন্তত স্বায়ত্তশাসনের ইচ্ছেটা খুব জোরালো হতে থাকে। তারা আর শুধু অটোমান প্রজা পরিচয় থাকতে চাইছিল না। ঠিক তাই। বইটাতে মিলেট সিস্টেমের কথা আছে, যেটা একসময় বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীকে স্বাধীনতা দিত। সেটাই নাকি পরে বিভেদ বাড়ায়। এটা কিভাবে হলো একটু বলবেন? হ্যাঁ, ব্যাপারটা ইন্টারেস্টিং। শুরুতে মিলেট সিস্টেম বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়কে নিজেদের আইন, শিক্ষা, ধর্মচর্চার স্বাধীনতা দিয়ে এক ধরনের সহাবস্থান তৈরি করেছিল। কিন্তু জাতীয়তাবাদের যুগে এসে এই সিস্টেমটাই বুমেরান হল। কিভাবে? প্রতিটি মিলেট ধর্মীয় সম্প্রদায় নিজেদের একটা আলাদা জাতি হিসেবে ভাবতে শুরু করে। তাদের নিজস্ব রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়। ফলে যে সিস্টেমটা একসময় ঐক্যের কারণ ছিল, সেটাই বিভেদকে উস্কে দিল। এর কোনো খারাপ উদাহরণ আছে? অবশ্যই। সবচেয়ে দুঃখজনক উদাহরণ সম্ভবত ১৮৯৪-৯৬ সালের হামিদিয়ান হত্যাকাণ্ড। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের সময়ে বহু আর্মেনীয়কে হত্যা করা হয়। এই ঘটনার পর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যেটুকু বিশ্বাস টিকে ছিল, সেটাও প্রায় শেষ হয়ে যায়। এরপর এলো নব্য তুর্কি বিপ্লব ১৯০৮ সালে। শুরুতে তো একটা আশার হাওয়া ছিল, তাই না? মনে হয়েছিল সাম্রাজ্যটা হয়তো এবার রক্ষা পাবে। হ্যাঁ, অবশ্যই। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের একনায়কতন্ত্র শেষ হল, সংবিধান ফিরে এলো। অনেকেই ভেবেছিল নতুন যুগ শুরু হল। কিন্তু কি হলো? কিন্তু ক্ষমতায় এসে নব্য তুর্কিরা খুব দ্রুতই কেন্দ্রীভূত শাসন আর উগ্র তুর্কি জাতীয়তাবাদের দিকে ঝুঁকে পড়ল। তাদের ওই তুর্কিকরণ নীতি অন্য জাতি গোষ্ঠীগুলোকে আরও দূরে ঠেলে দিল। ঐক্যের বদলে বিভেদ আরও বাড়ল। আর তার পরপরই তো বলকান যুদ্ধের বিপর্যয়, তাই না? ১৯১২-১৩ সালে। হ্যাঁ,
ওই যুদ্ধগুলো তো সাম্রাজ্যের ইউরোপীয় অংশ প্রায় পুরোটাই কেড়ে নিল। প্রচুর মুসলিম শরণার্থী আনাতোলিয়ায় চলে আসতে বাধ্য হল। বিরাট ধাক্কা ছিল সেটা, এবং এরপরেই প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেওয়া জার্মানির পক্ষে। যেটা ছিল কার্যত আত্মঘাতী একটা সিদ্ধান্ত। এই যুদ্ধের প্রভাবগুলো কেমন ছিল? মানে গ্যালিকলি, আরব বিদ্রোহ, আর্মেনীয় গণহত্যা, এই সব মিলিয়ে? প্রভাব ছিল মারাত্মক। একদিকে ধরুন, গ্যালিপোলির মতো জায়গায় রক্তক্ষয়ী যুদ্ধ করে জয় পাওয়া গেল ঠিকই, আর সেখানে মুস্তাফা কামালের মতো নেতার উত্থানও হল। হ্যাঁ। কিন্তু অন্যদিকে ব্রিটিশদের উস্কানিতে যে আরব বিদ্রোহ হল, তাতে সাম্রাজ্যের আরব অংশটা পুরোপুরি হাতছাড়া হয়ে গেল। আর ১৯১৫ সালের আর্মেনীয় গণহত্যা, যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেল বা বিতাড়িত হল, সেটা শুধু একটা বিরাট মানবিক বিপর্যয়ই ছিল না, সাম্রাজ্যের নৈতিক ভিত্তিটাকেই নাড়িয়ে দিয়েছিল। যুদ্ধ, দুর্ভিক্ষ, সম্পদ নষ্ট হওয়া। সব মিলিয়ে সাম্রাজ্য তখন ভেতর থেকে একদম ফাঁপা হয়ে যাচ্ছিল। যুদ্ধ যখন শেষ হল ১৯১৮ সালে, মিত্রশক্তি ইস্তাম্বুল দখল করল। তখন সুলতান ষষ্ঠ মেহমেদের অবস্থা কী ছিল? তিনি কি কিছু করার চেষ্টা করেছিলেন? সত্যি বলতে সুলতান ষষ্ঠ মেহমেদ তখন প্রায় ক্ষমতাহীন, অসহায়। তিনি মিত্রশক্তির চাপের মুখে ছিলেন, তাদের কথা মতোই চলছিলেন অনেকটা। ১৯২০ সালে যখন শেভরি চুক্তি চাপিয়ে দেওয়া হলো, যেটা সাম্রাজ্যকে টুকরো টুকরো করে ফেলার ছক ছিল। হ্যাঁ, তখন তিনি কার্যত ওটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখেননি। কিন্তু আনাতোলিয়াতে তো অন্যরকম ঘটনা ঘটছিল। ঠিক তাই। যখন সুলতান ইস্তাম্বুলে একরকম নিষ্ক্রিয়, তখন মুস্তাফা কামাল পাশা আনাতোলিয়াতে জাতীয়তাবাদী শক্তিগুলোকে এক করছেন। তিনি বিদেশি দখলদার আর সুলতানের শাসনের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ শুরু করে দিলেন। পুরনো সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর নতুন দেশের লড়াই। একদম। আর শেষ পর্যন্ত জাতীয়তাবাদীদেরই জয় হল। ১৯২২ সালের ১ নভেম্বর আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি সালতানাত বিলুপ্ত ঘোষণা করল। সুলতান ষষ্ঠ মেহমেদকে দেশ ছাড়তে হল। প্রায় ৬০০ বছরের অটোম্যান শাসনের আনুষ্ঠানিক অবসান। তাহলে যদি খুব সংক্ষেপে কারণগুলো দেখি, দীর্ঘদিনের ভেতরের ক্ষয়, আধুনিক হতে না পারা, জাতীয়তাবাদের চ্যালেঞ্জ সামলাতে ব্যর্থতা, একের পর এক যুদ্ধ, আর সবশেষে মুস্তাফা কামালের নেতৃত্বে নতুন শক্তির উত্থান। মূলত এইগুলোই। তবে অটোম্যান সাম্রাজ্য শেষ হয়ে গেলেও এর প্রভাব তো রয়ে গেছে। আজকে তুরস্কের জন্ম, মধ্যপ্রাচ্যের এই যে ম্যাপ, বলকান অঞ্চলের সমস্যাগুলো, এর অনেক কিছু শেকড় কিন্তু অটোমান যুগেই। ঠিক, বইয়ের শেষে একটা কথা আছে, সাম্রাজ্যের পতন হতে পারে, কিন্তু তারা অদৃশ্য হয় না। তারা স্মৃতিতে, লোককথায় এবং জাতির সত্তায় বেঁচে থাকে। খুব সত্যি কথা। বইয়ের শেষের দিকে আরেকটা লাইনও ভাবায়, ইতিহাস শুধু কালিতে লেখা হয় না। এটা শুনলে মনে হয় এই যে অতীতের বড় বড় সাম্রাজ্যগুলো, তাদের রেখে যাওয়া প্রভাব, তাদের সেই অদৃশ্য ছায়া বা উত্তরাধিকার, সেটা হয়তো আজও আমাদের পৃথিবীকে, আমাদের সম্পর্কগুলোকে, সংঘাতগুলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যা আমরা সবসময় বুঝতেও পারি না, তাই না? নিঃসন্দেহে সেই অদৃশ্য প্রভাবগুলো নিয়ে ভাবলে হয়তো বর্তমানের অনেক জট খোলা সহজ হবে। এটা অবশ্যই আরও আলোচনার বিষয়।